তোমাদের কিছু টিউশন নেই তো আজকে? সাগনিক? হ্যাঁ স্যার। আচ্ছা, সেরেস? না স্যার, আমি বাড়িতে আছি। বাড়িতে আছে তাই তো? আশা করি কারোর টিউশন নেই, কারণ চেষ্টা করবো আমি 10টার মধ্যে শেষ করে দেওয়ার। যদি না হয় তো একটু ওয়েট করুন। হ্যাঁ, ওকে, শেয়ার করি স্ক্রিনটা। স্লাইডসটা দেখতে পাচ্ছ তাই তো? স্লাইডসগুলো স্লাইডসগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম যে অ্যালিফ্যাটিক যে সেন্টার থাকে তাতে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জেনারেল মেকানিজম পড়েছিলাম, এবং তারপরে আমরা SN1 reaction substitution in nucleophilic aliphatic unimolecular করেছিলাম। এখানকার আমরা জেনারেল মেকানিজম দেখেছিলাম, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, দেন আমরা সেই রিঅ্যাকশনের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করা শিখেছিলাম, দেন যেসব ফ্যাক্টরগুলো SN1 রিঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে সেগুলো সম্বন্ধে পড়েছিলাম। তার মধ্যে সাবস্ট্রেট স্ট্রাকচার পড়েছিলাম, লিভিং গ্রুপ কিরকম হবে সেটা সম্বন্ধে পড়েছিলাম, দেন কি করে যদি একটা পোর লিভিং গ্রুপকে কি করে একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করা যায় তার স্ট্র্যাটেজিগুলো শিখেছিলাম। দেন আমরা সলভেন্ট কি রোল প্লে করে সেটা বোঝার জন্য আগে সলভেন্ট সম্বন্ধে পড়াশোনা করেছিলাম। সলভেন্টের প্রকারভেদ কি কি প্যারামিটারের উপর বেস করে সলভেন্টের ডিফারেন্ট সলভেন্ট ক্যাটাগরাইজ করা হয় সেটা শিখেছিলাম। এন্ড দেন SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কেন আমরা পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করব তার রিজনটা আমরা পড়েছিলাম। দেন আমরা একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল, যে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডে যখন আমরা অ্যালকালাইসিস করব তখন যদি আমরা ধীরে ধীরে সলভেন্টের পোলার প্রোটিক নেচার যদি বাড়িয়ে যায় তাহলে আমাদের কি হবে, ইল্ডটা মানে রিঅ্যাকশনের রেটটা অনেক ফাস্ট হয়। দেন আমরা পড়েছিলাম যে নিউক্লিওফাইলের নেচার কি রকম হতে হবে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে। হ্যাঁ, এবং তাতে আমরা জেনেছিলাম যে যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সেই জন্য নিউক্লিওফাইলের সেরকম কোনো রোল নেই। বোথ নিউক্লিওফাইলে যদি কনসেন্ট্রেশনও আমি চেঞ্জ করি বা নিউক্লিওফাইলে যদি আমরা স্ট্রেংথও চেঞ্জ করি তবুও রিঅ্যাকশন রেট সেম থাকে। দেন আমরা স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 রিঅ্যাকশন করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে SN1 রিঅ্যাকশনে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট জেনারেট করে যেটা sp2 সেন্টার থাকে, এবং sp2 সেন্টার থাকার জন্য যেটা পি লোব, সেই পি লোবের ইকুয়াল প্রবাবিলিটি থাকে নিউক্লিওফাইলের অ্যাটাক করার ফলে আমরা রেসিমাইজেশন অফ প্রোডাক্ট দেখি। দেন আমরা দেখেছিলাম যে যখন কিছু কিছু সাবস্ট্রেটের ক্ষেত্রে যেখানে যে লিভিং গ্রুপটা কার্বোক্যাটায়নের সঙ্গে যদি ইন্টিমেট আয়ন পেয়ার করে তবে একটা সাইড ব্লক হয়ে যায়, সেই জন্য বেশি পরিমাণে আমাদের ব্যাক সাইড অ্যাটাক হয় এবং বেশি পরিমাণ আমরা ইনভার্টেড প্রোডাক্ট পাই কম্পেয়ার টু সেম কনফিগারেশনের প্রোডাক্ট। দেন আমি এটা আগের দিন জাস্ট আমি ইয়ে করেছিলাম, মানে একটা স্লাইডে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি এভিডেন্স আছে SN1 রিঅ্যাকশনের ফেভারে। সেটাই একবার জাস্ট আমি আগের দিন তোমরা সেটা বুঝতে পেরেছো তাই তো? এভিডেন্স পার্টটা মনে হচ্ছে আগের দিন এভিডেন্স পার্টটা বুঝতে পেরেছো? ওটা আবার রিপিট করতে? আচ্ছা, তাহলে এভিডেন্স পার্টটা আমি তাহলে শর্টে আমি বলে দিচ্ছি যে এভিডেন্স পার্ট কি। প্রথমে বলতে হবে SN1 রিঅ্যাকশনের রিঅ্যাকশন মেকানিজমটা হলো টু স্টেপ মেকানিজম, ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এবং এখানে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম করে। ফার্স্ট স্টেপটা হলো স্লো রেড স্টেপ, মানে যখন আরএক্স বন্ডটা ভাঙে লিভিং গ্রুপ যখন বেরিয়ে যায় যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা হলো স্লো স্টেপ। আর তারপর স্টেপ যেটা কার্বোক্যাটায়ন যেটা নিউক্লিওফাইল অ্যাটাক করে সেটা হলো ফার্স্ট স্টেপ। ঠিক আছে,
তাহলে কাইনেটিক এভিডেন্স কি? কাইনেটিক এভিডেন্স আমি দেখিয়েছিলাম যে যখন আমরা টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইডের হাইড্রোলাইসিস করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ওয়াটারের কনসেন্ট্রেশন চেঞ্জ করছি তা সত্ত্বেও রিঅ্যাকশনের রেট কিছু চেঞ্জ হচ্ছে না, অথবা যদি ওয়াটারের জায়গায় যদি আমরা হাইড্রোক্সাইড আয়ন ইউজ করছি যেটা একটা স্ট্রং নিউক্লিওফাইল, তা সত্ত্বেও আমার রিঅ্যাকশনে কোনো রেট চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা এস্টাবলিশ করছে কি যে রিঅ্যাকশনটা ইউনিমলিকুলার এবং এর রেটটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট, এই ক্ষেত্রে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, নেক্সট আমরা যেটা এভিডেন্স দেখলাম সেটা হলো স্টিরিওকেমিক্যাল এভিডেন্স। কারণ কি আমরা বলেছিলাম যে SN1 রিঅ্যাকশনে একটা কার্বোকেটায়ন জেনারেট করে, সেই কার্বোকেটায়নের তাহলে যে এমটিপি অরবিটালটা থাকে সেই দুটো লোবে ইকুয়াল প্রবাবিলিটি থাকে নিউক্লিওফাইলে অ্যাটাক করার। সেই জন্য আমরা 50% আর প্রোডাক্ট পাবো, 50% এস প্রোডাক্ট পাবো যদি আমরা একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট নিয়ে রিঅ্যাকশন শুরু করি। ঠিক আছে, দেন আমরা দেখিয়েছিলাম যে যদি আয়ন পেয়ার তৈরি করার প্রবাবিলিটি থাকে সেই ক্ষেত্রে আমরা বেশি পরিমাণে ইনভার্টেড প্রোডাক্ট পাই কম্পেয়ার টু দা সেম কনফিগারেশনের প্রোডাক্ট। ঠিক আছে, ওকে। আর কি আরেকটা যেটা বলেছিলাম সেটা হলো যদি কোনো একটা সাবস্ট্রেটে হ্যাঁ যদি কার্বোকেটায়ন ফর্মেশনের পর মোর স্টেবিলাইজড ফর্মেশন মোর স্টেবল কার্বোকেটায়ন ফর্মেশন পসিবল হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়। সেই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে আমরা অনেক সময় যেটা এক্সপেক্ট করি যে প্রোডাক্ট তার থেকে অন্য ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল এখানে যে কম্পাউন্ড আমরা দেখে এক্সাম্পল চুজ করেছি এই যে সাবস্ট্রেটটা আমরা নিয়েছি, এখানে দেখো প্রথমে যখন এটা কি করছি আমরা HCl দিয়ে ট্রিট করছি এই অ্যালকোহলকে, তাহলে প্রথমে HCl কি হবে এই OH-টাকে প্রোটনেট করে OH2 প্লাস করবে, মানে পোর লিভিং গ্রুপ থেকে গুড লিভিং গ্রুপ হবে। দেন ওয়াটার বেরিয়ে গেলে এখানে কি তৈরি হবে একটা কার্বোকেটায়ন তৈরি হবে, তাই না? এই কার্বোকেটায়নটা কি কত ডিগ্রি কার্বোকেটায়ন? 2 ডিগ্রি কার্বোকেটায়ন। কিন্তু যদি দেন এই কার্বোকেটায়ন থেকে যদি পাশের কার্বন থেকে যদি মাইগ্রেট করে এখানে তাহলে কি হবে এটা একটা 3 ডিগ্রি কার্বোকেটায়নে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। তাহলে 3 মিথাইল 2 বিউটানল যদি আমরা HCl দিয়ে ট্রিট করি তখন আমরা দেখতে পাচ্ছি 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন অ্যাজ এ মেজর প্রোডাক্ট পাচ্ছি রাদার দেন 3 ক্লোরো 2 মিথাইল বিউটেন। ঠিক আছে, এটা তো আগের দিন পড়িয়েছিলাম, আবার মনে আছে তো মানসী? হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনের ফুল ফর্ম কি? SN2 রিঅ্যাকশনের ফুল ফর্ম হলো অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। তাহলে S স্ট্যান্ড ফর সাবস্টিটিউশন, N স্ট্যান্ড ফর নিউক্লিওফিলিক, 2 স্ট্যান্ড ফর বাইমলিকুলার। আর যে সেন্টারটা ইনভলভ হয় সেটা হলো অ্যালিফ্যাটিক সেন্টার। ঠিক আছে, অ্যালিফ্যাটিক সেন্টার। তাহলে এই মেকানিজমের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? তাহলে মেকানিজমের ক্যারেক্টারিস্টিক্স, the SN2 mechanism is a fundamental pathway for nucleophilic substitution as like SN1 at a saturated sp3 hybridized carbon atom. তাহলে both SN1 and SN2 কোন নিউক্লিয়াস ইনভলভ হয়? নিউক্লিয়াসে ইনভলভ হয় সেটা হলো অ্যালিফ্যাটিক নিউক্লিয়াসে। সেখানে যে কার্বন সেন্টারটা থাকে, যে রিঅ্যাক্টিং সেন্টারটা থাকে সেটা sp3 হাইব্রিডাইজড। এই রিঅ্যাকশনটা নামকরণ কারা করেছিল? ক্রিস্টোফার ইনগোল্ড এন্ড এডওয়ার্ড হিউজ, এই দুজন সায়েন্টিস্ট এই রিঅ্যাকশন নিয়ে অনেক স্টাডি করেছিলেন এবং অনেকগুলো স্টাডির পরে এনারা এই রিঅ্যাকশনের নাম দিয়েছিলেন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার। ঠিক আছে, আচ্ছা। এই রিঅ্যাকশন SN1 এর যেমন আমাদের একটা মেইন ক্যারেক্টারিস্টিক ছিল, ওটা ছিল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। SN2 এর যেটা মেইন ক্যারেক্টারিস্টিক হলো এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করা একটা রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার কাইনেটিক্স মানে কি? যে RDS হবে, ডিটারমিনিং
স্টেটে বোথ সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনটা টেক কেয়ার করতে হবে, মানে দুটোরই কনসেন্ট্রেশন আমাদের রিঅ্যাকশনের রেটটাকে প্রভাবিত করে। ঠিক আছে, তাহলে রেট ইকুয়েশনটা কি? রেট ইকুয়ালস টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ আরএক্স এন্ড কনসেন্ট্রেশন অফ এনইউ মাইনাস। আরএক্স মানে কি? সাবস্ট্রেট, and এনইউ মাইনাস মানে কি? নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে আরএক্স ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট and এনইউ মাইনাস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইল। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি এ একটা রিঅ্যাকশন করো, ধরো সাম রিঅ্যাকশন করছো, এ প্লাস এনইউ মাইনাস, দেন তৈরি হচ্ছে বি, তাহলে তুমি যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনও বাড়িয়ে যাও, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন ফিক্স রাখো, তাহলে রেট বাড়বে, রেট ইনক্রিজ করবে। আবার যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ফিক্স রাখছো, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন বাড়িয়ে যাচ্ছ, তার ক্ষেত্রেও সেক্ষেত্রেও রেটটা বেড়ে যাবে। বুঝা গেছে? তাহলে রিঅ্যাকশন মেকানিজমটা কি, এই রিঅ্যাকশনটা কিভাবে হয়? ঠিক আছে, রিঅ্যাকশনটা আমরা কিভাবে পড়বো? রিঅ্যাকশনটা SN1টা আমরা আগের দিন পড়েছিলাম। SN1টা কি? SN1টা হলো টু স্টেপ প্রসেস, টু স্টেপ প্রসেস। ঠিক আছে, কিন্তু SN2টা হলো কনসার্টেড কনসার্টেড রিঅ্যাকশন অর সাইমালটেনিয়াস রিঅ্যাকশন, মানে এখানে একটা সিঙ্গেল স্টেপ আছে, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। তাহলে আমরা যখন রিঅ্যাকশন মেকানিজম পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম? টু স্টেপ যদি প্রসেস হয়, তাহলে ইট মাস্ট হ্যাভ টু ট্রানজিশন স্টেটস এন্ড ওয়ান ইন্টারমিডিয়েট। কিন্তু যদি সিঙ্গেল স্টেপ মেকানিজম হয়, there is no intermediate formation, but it should have transition state. ঠিক আছে, তাহলে টু স্টেপ SN1 আর SN2 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? SN1 হলো একটা টু স্টেপ প্রসেস, যেখানে আমরা ট্রানজিশন স্টেট দেখতে পাচ্ছি, ইন্টারমিডিয়েট দেখতে পাচ্ছি, এবং ইন্টারমিডিয়েটকে আমরা কি করতে পারছি? আইসোলেট করতে পারছি। কিন্তু SN2 একটা কনসার্টেড অর সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, তাই এখানে কোনো ইন্টারমিডিয়েট ফরমেশন হয় না, এখানে শুধু ট্রানজিশন স্টেট থাকে। তাহলে রিঅ্যাকশনটা কিভাবে হয়? প্রথম আমরা রিডিংটা পড়ে নিই। এটা ফার্স্ট স্টেপটা কি হলো? এক নাম্বার স্টেপ হলো ব্যাক সাইড অ্যাটাক। কি করে? the nucleophile approaches the electrophilic carbon from the side directly opposite to the leaving group। মানে কি? ধরে নাও একটা সাবস্ট্রেট আছে CX, যেখানে X হলো লিভিং গ্রুপ, তাহলে নিউক্লিওফাইল কি করবে? নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে, X এর ডিরেক্টলি অপোজিট অ্যাটাক করবে, not from this side, only from this side, ডিরেক্টলি অপোজিটে। ঠিক আছে, কেন করছে এটা বুঝি আমরা। দেখো, যখন এই CX বন্ড তৈরি হচ্ছে, মানে কি? কার্বন আর এক্স এর, মানে লিভিং গ্রুপের বন্ডিং অরবিটাল গুলো ওভারল্যাপ করছে, তাই তো? তাহলে বন্ডিং অর সেম ফেজের অরবিটাল গুলো ওভারল্যাপ করছে, তাহলে তার অপোজিটে কি আছে? তার কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে। তাহলে বন্ডিং অরবিটাল গুলো ওভারল্যাপ করে কি তৈরি করেছে? কার্বন এক্স বন্ডটা তৈরি করেছে। তাহলে অ্যান্টি বন্ডিং এ কি হচ্ছে? যে নিউক্লিওফাইলটা কি করছে? নিউক্লিওফাইলটা অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রনটা পুশ করছে। অ্যান্টি বন্ডিং এ যখন ইলেকট্রন পুশ করবে, তখন এই বন্ডটা ধীরে ধীরে উইক হবে এবং ধীরে ধীরে পিএস বন্ডটা ব্রেক করে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু এই বন্ডিং অরবিটালটা ডিরেক্টলি অপোজিট থাকে অ্যান্টি বন্ডিং অরবিটালের, সেই জন্য নিউক্লিওফাইল যদি 180 ডিগ্রি উইথ রেসপেক্ট টু লিভিং গ্রুপ হয়, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ডোনেশন হয়, তাহলে ম্যাক্সিমাম বন্ড ফরমেশনের প্রবাবিলিটি থাকে। ঠিক আছে, তাহলে হাই ওভারল্যাপের জন্য আমাকে সবসময় নিউক্লিওফাইলকে একদম 180 ডিগ্রি অপোজিট দিয়ে অ্যাটাক করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে নিউক্লিওফাইলের অ্যাটাকটা হবে ডিরেক্টলি অপোজিট টু দা লিভিং গ্রুপ। ঠিক আছে, নেক্সট 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট কি? যেটা বলেছিলাম, এখানে কোনো
ইন্টারমিডিয়েট ফরমেশন হয় না। কারণ কি? কারণ হলো এটা একটা কনসার্টেড স্টেপ রিঅ্যাকশন বা সাইমultaneous স্টেপ রিঅ্যাকশন, ঠিক আছে, বা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু ট্রানজিশন স্টেট পাই। ট্রানজিশন স্টেটটা দেখতে কিরকম হবে, তাহলে মেকানিজমটা কিরকম হয়? ধরে নাও একটা সিস্টেম আছে কার্বন, তাতে এক্স আছে, ধরো CH3 এক্স, এর সঙ্গে রিঅ্যাকশন করছো OH মাইনাস। তাহলে কি হবে? OH মাইনাস কি বলেছিলাম? OH মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করবে। তাহলে যে ট্রানজিশন স্টেটটা হবে সেটা কিরকম দেখতে হবে? সেটা দেখতে হবে লাইক sp2 হাইব্রিডাইজড কার্বন। মানে কি? তিনটে যে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন আছে, তারা একই প্লেনে থাকবে, ঠিক আছে, একই প্লেনে থাকবে। এই যে এক্স বন্ডটা ধীরে ধীরে ব্রেক করবে, আর যে OH বন্ডটা ধীরে ধীরে ফরমেশন হবে, ঠিক আছে। তাহলে এটা হলো ট্রানজিশন স্টেট, ঠিক আছে। এটা ডেল্টা মাইনাস, কারণ কি CX বন্ডটা ভাঙছে, X বেরিয়ে যাচ্ছে X মাইনাস, আর OH মাইনাস ছিল, OH মাইনাস করছে তার ইলেকট্রন ডেনসিটি শিফট করছে, তাহলে দুটো ডেল্টা মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এই যে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে এটা একটা পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম। পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম লাইক sp2 hybridized center, ঠিক আছে। কি বলে? ট্রানজিশন at the peak of the potential energy barrier the central carbon atom reaches a penta coordinate highly unstable state. The carbon adjusts its geometry to an approximately planar sp2 arrangement, approximately planar sp2 arrangement with three equatorial substituents. এখানে three equatorial substituents কি? এই যে তিনটে হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেন হলো three equatorial substituents, while the incoming nucleophile and the departing leaving group share a partial negative charge along a linear axial line. দেখতে পাচ্ছ? তাহলে তিনটে হাইড্রোজেন ইকুইটোরিয়াল পজিশনে আছে, একই প্লেনে আছে, আর কি লিভিং গ্রুপ আর ইনকামিং নিউক্লিওফাইল একই প্লেনে আছে, মানে একে অপরের অপোজিটে আছে থ্রু দা অ্যাক্সিয়াল। তোমরা অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল জানো, যেমন PCl5 এর এই যে তিনটে বন্ড Cl Cl Cl, এই তিনটে বন্ড একই প্লেনে থাকে, এদের বলা হয় ইকুইটোরিয়াল প্লেন। যেমন আর্থের কি হয়? আর্থের এটা হলো ইকুয়েটর, তাই না? যেমনি এটা হলো ইকুইটোরিয়াল, আর এই যে বন্ডগুলো থাকে টপ এন্ড বটমে, এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। তাহলে কল্পনা করো একই রকম যে এটাকে পিটাকে রিপ্লেস করো সি দিয়ে, আর ক্লোরিন গুলোকে রিপ্লেস করো, ইকুইটোরিয়াল ক্লোরিন গুলোকে রিপ্লেস করো হাইড্রোজেন দিয়ে, এন্ড একটা ওই টপ ক্লোরিনটাকে রিপ্লেস করো OH দিয়ে, আর বটম ক্লোরিনটাকে রিপ্লেস করো X দিয়ে। বুঝতে পারলাম? না তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট কি? তাহলে আমরা এত দূরে এসেছিলাম, কোথায় এলাম? ট্রানজিশন স্টেট দেখলাম। এটা হলো ট্রানজিশন স্টেট। তাহলে একই প্লেনে আছে তিনটে হাইড্রোজেন, এন্ড এখানে আছে ইনকামিং নিউক্লিওফাইল, আর এখানে আছে লিভিং গ্রুপ। এখান থেকে কি হবে? লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, এই বন্ডটা তৈরি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? OH বন্ডটা এখানে এলো। তাহলে একটা জিনিস দেখো, আমরা শুরু করেছিলাম sp3 সেন্টার দিয়ে, প্রোডাক্ট শেষ হলো কোথায়? sp3 সেন্টার দিয়ে, তাই তো। মাঝখানে আমরা একটা পাচ্ছি লাইক sp2 সেন্টার, ট্রানজিশন স্টেট, ঠিক আছে। আর কি হচ্ছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, যেদিকে x ছিল তার সম্পূর্ণ অপোজিট সাইড থেকে আমার ইনকামিং নিউক্লিওফাইলটা হলো। তাহলে যদি আমার একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট থাকে, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট থাকলে পরে আমার কি হচ্ছে? ইনভার্সন হচ্ছে। কি হচ্ছে? তার কনফিগারেশনের ইনভার্সন হচ্ছে, ঠিক আছে। এই ইনভার্সনটাকে বলা হয়, তাহলে কি হচ্ছে? SN2 রিঅ্যাকশনে কমপ্লিট ইনভার্সন
অফ কনফিগারেশন হয়, ঠিক আছে। এটাকে অনেক সময় বলা হয় ওয়েল্ডেন, আচ্ছা পরে পড়াচ্ছি, ঠিক আছে। ওয়ালডেন ইনভার্সন বলা হয়, ঠিক আছে। এটা আমি পরে পড়াচ্ছি, স্টিরিওকেমিস্ট্রি এখন পড়াবো, ঠিক আছে। তাহলে মেকানিজমটা আমরা ভালো করে বুঝলাম। তাহলে মেকানিজমটা কি? ধরে নাও CH3 Br হলো তোমার সাবস্ট্রেট, একে রিঅ্যাকশন করছো কি দিয়ে? হাইড্রোক্সাইড আয়ন দিয়ে। তাহলে প্রোডাক্ট কি পাবে তুমি? প্রোডাক্ট পাবে CH3OH। আর লিভিং গ্রুপ কি? Br মাইনাস। মাঝখানে যে আমার ট্রানজিশন স্টেট তৈরি হলো, যাকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেখানো হয়, যে কোনো আমরা ট্রানজিশন যাকে আমরা আইসোলেট করতে পারবো না, তাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেখাই। তাহলে এই যে ট্রানজিশন স্টেট, এটা দেখতে কেমন হবে? তিনটে হাইড্রোজেন তারা ইকুয়েটোরিয়াল প্লেনে থাকবে, OH বন্ডটা তৈরি হচ্ছে আর Br বন্ডটা ভেঙে যাচ্ছে। তাহলে OH এর উপরে ডেল্টা মাইনাস, Br এর উপরে ডেল্টা মাইনাস। দিস ইজ দ্য মেকানিজম, ফর SN2 রিঅ্যাকশন। এবার তোমায় যদি বলি যে ধরে নাও SN2 রিঅ্যাকশনটা এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে এই রিঅ্যাকশনের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কিরকম হবে? সবাই ড্র করো তো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর SN2 রিঅ্যাকশন, ফর দিস SN2 রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে ড্র করো সবাই, নিজেরা ড্র করো, আমার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে কি হবে? এক্স অ্যাক্সিসে কি থাকবে বলো নাজমি? এক্স অ্যাক্সিসে কি থাকবে? সাগনিক, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? ওয়াই অ্যাক্সিসে থাকবে ডেল্টা জি ড্যাগার। তাহলে এখানে আছে রিঅ্যাকট্যান্ট, আমি বলেছি এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে প্রোডাক্ট এনার্জি কম হবে। তাহলে এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন আমি বলেছিলাম, তাহলে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। তাহলে এইখানে কি আছে? এখানে আমার আছে ট্রানজিশন স্টেট। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত? এর অ্যাক্টিভেশন এনার্জি দিস মাচ, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমি যদি বলি এই রিঅ্যাকশনের রিঅ্যাকটেন্ট কি? রিঅ্যাকটেন্ট হলো CH3OH প্লাস CH3Br প্লাস OH মাইনাস। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হলো CH3OH, ঠিক আছে। ট্রানজিশন স্টেটটা কেমন দেখতে? ট্রানজিশন স্টেট ইজ লাইক H H H OH Br ডেল্টা মাইনাস ডেল্টা। বোঝা গেছে? সবাই এরকম হয়েছে তো? সিরিয়াস বুঝতে পেরেছো SN2 রিঅ্যাকশন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে SN1 এর সঙ্গে কি ডিফারেন্স বলো তো সিরিয়াস? ট্রানজিশন আমার যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে যদি কম্পারিজন করি SN1 আর SN2, তাহলে কি কি ডিফারেন্স তুমি পাচ্ছ বলো তো? স্যার এখানে ট্রানজিশন স্টেট একটা, ওখানে ট্রানজিশন স্টেট দুটো। আর কি? বলো আর কি? স্যার ওখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হতে হচ্ছে। হ্যাঁ, মানে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে ওখানে SN1, হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, ট্রানজিশন স্টেটকে আমরা কোনোদিনই আইসোলেট করতে পারি না, কিন্তু ইন্টারমিডিয়েটকে আমরা আইসোলেট করতে পারি, ঠিক আছে।
ট্রানজিশন স্টেট হলো একটা প্রপোজ স্ট্রাকচার, ইটস নট অ্যান্ড ইটস নট এ রিয়েল স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে এখনো অবধি? সাগনিক? না না স্যার। আচ্ছা, শুভদীপ? না স্যার। আচ্ছা, মেয়েদের মধ্যে কারো কিছু ডাউট আছে? অনসি? না স্যার। আচ্ছা, তাহলে এরপর আমরা যাব যে SN2 রিঅ্যাকশন সেটাকে কে কে ইনফ্লুয়েন্স করে। তার আগে কি আছে, তার স্টিরিওকেমিস্ট্রি। SN2 রিঅ্যাকশনে স্টিরিওকেমিস্ট্রি কিরকম হবে? একটু আগে আমি বললাম যে SN2 রিঅ্যাকশনে কি হচ্ছে, আমার যেহেতু আমার নিউক্লিওফাইলটা 180 ডিগ্রি অপোজিট টু দ্য লিভিং গ্রুপে অ্যাটাক করছে, সেই জন্য কি হচ্ছে, যে ফাইনাল আমি প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে 100% ইনভার্টেড প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু দ্য সাবস্ট্রেট। মানে সাবস্ট্রেটের কনফিগারেশন যদি আমার আর হয়, আর থেকে যদি আমি কোনো সাবস্ট্রেট শুরু করি, মানে আর মানে অ্যাবসোলিউট কনফিগারেশন আর, তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা হবে এস, 100% ইনভার্সন। এই ইনভার্সনটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সন। ঠিক আছে, তার কারণটা কি, কি জন্য আমরা ওয়ালডেন ইনভার্সন পাচ্ছি? একটু আগে বললাম যে নিউক্লিওফাইল স্ট্রিক্টলি অ্যাটাকস ফ্রম দ্য ব্যাক সাইড। ঠিক আছে, তাহলে আমরা SN1 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম, রেসিমাইজেশন দেখতে পাচ্ছিলাম, আর আমরা SN2 এর ক্ষেত্রে দেখতে পাবো ইনভার্সন, 100% ইনভার্সন অফ কনফিগারেশন। কিরকম সেটাকে যখন ভাষায় মানে কিভাবে দেখতে কিরকম লাগে, তুমি যখন ঘর থেকে মনে করে বেরিয়েছো, বৃষ্টিতে খুব ঝড় হচ্ছে, ছাতাটা এটা তোমার নর্মাল কনফিগারেশন ছাতার, এবং বৃষ্টি হওয়াতে কি ঝড় হওয়াতে কি হচ্ছে, তোমার ছাতার কনফিগারেশনটা কি হয়েছে, ইনভার্টেড হয়ে গেছে, লাইক দিস। তাহলে কি হচ্ছে, 100% ইনভার্সন হচ্ছে, লাইক অ্যান আমব্রেলা টার্নিং ইনসাইড আউট ইন এ স্ট্রং উইন্ড। ঠিক আছে, বোঝা গেছে? ইনভার্সনটাকে ভাষায় বোঝানোর জন্য সায়েন্টিস্টরা এরকম একটা পিকচারের কথা কল্পনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি যদি অবভিয়াসলি দেখতে পাচ্ছ, যদি তুমি পিওর এনার্জিউমার দিয়ে শুরু করো, তাহলে সাবস্টিটিউশন কি yield করবে, একটা সিঙ্গেল প্রোডাক্ট হবে উইথ ইনভার্সন অফ কনফিগারেশন। ঠিক আছে, ওকে, নেক্সট কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে SN2 রিঅ্যাকশনকে? প্রথম ফ্যাক্টর হলো সাবস্ট্রেট। সাবস্ট্রেটের নেচার কিরকম হবে, কিরকম সাবস্ট্রেট আমার SN2 রিঅ্যাকশনকে ফেভার করবে। তাহলে তুমি বুঝতেই পারছো, যেহেতু আমার নিউক্লিওফাইলটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে উইথ রেসপেক্ট টু দ্য লিভিং গ্রুপ, মানে 180 ডিগ্রি অপোজিটে অ্যাটাক করছে, সেই জন্য সেই পজিশনটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তাহলে কি হবে, নিউক্লিওফাইল সেই সেন্টার দিয়ে অ্যাটাক করতে, সেই সাইড দিয়ে অ্যাটাক করতে পারবে না। ফর এক্সাম্পল ধরে নাও একটা টার্সিয়ারি সাবস্ট্রেট তুমি যদি নাও, তাহলে টার্সিয়ারি সাবস্ট্রেট যদি তুমি নাও সি 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 অ্যান্ড ধরে নাও বিআর, এরকম একটা সাবস্ট্রেট নিয়েছো, তাহলে এখানে যদি ধরে নাও CH3 আছে, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে। এবার আমাকে যদি OH কে অ্যাটাক করতে হয় ব্যাক সাইড দিয়ে, তাহলে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করার জন্য কি হচ্ছে, এইখানে অনেকগুলো বাল্কি মিথাইল গ্রুপ আছে, সে কি করবে, এই OH কে ঢুকতে দিচ্ছে না এখানে। তাহলে কি হবে, যদি টার্সিয়ারি বিউটাইল গ্রুপ হয়, তাহলে এই রিঅ্যাকশন খুবই স্লো হবে বা রিঅ্যাকশন হতেই চাইবে না। কারণ কি, এই ইনকামিং নিউক্লিওফাইলটা অ্যাপ্রোচ করতে পারছে না, আর যতক্ষণ না অ্যাপ্রোচ করতে পারছে ততক্ষণ এই বন্ডটা ব্রেক করছে না, তাহলে রিঅ্যাকশন হবে না। কিন্তু যদি এই CH টার্সিয়ারি বিউটাইল গ্রুপের জায়গায় যদি হাইড্রোজেন থাকে, যদি হাইড্রোজেন থাকে মানে মিথাইল গ্রুপ, শুধু অনলি মিথাইল গ্রুপ, মানে মিথাইল ব্রোমাইড ধরো, এরকম যদি সাবস্ট্রেট থাকে, বুঝতে পারছো হাইড্রোজেনের সাইজ খুবই ছোট, নগণ্য, তাহলে OH মাইনাস অনেকটাই জায়গা পাবে এখানে ব্যাক সাইড অ্যাটাক করার জন্য, রিঅ্যাকশনটা খুব ফাস্ট হবে। আর তাহলে মিথাইল
তাহলে তুমি যদি ভাবো হ্যাঁ ধীরে ধীরে তুমি যদি স্টেরিক হ্যাঁ হিন্ড্রেন্সটা বাড়াতে থাকো, তাহলে সব থেকে কম স্টেরিক হিন্ড্রেন্স কার? মিথাইলের, দেন কার? প্রাইমারি সাবস্টিটেট, দেন কার? সেকেন্ডারি সাবস্টিটেট, এবং লাস্ট কার? টার্সিয়ারি সাবস্টিটেট। তাহলে সব থেকে বেশি স্টেরিক্যালি ক্রাউডেড হলো টার্সিয়ারি, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি, দেন মিথাইল। তাহলে অবভিয়াসলি মিথাইল অ্যান্ড প্রাইমারি সাবস্ট্রেট প্রেফার করবে কি রিঅ্যাকশন? SN2 রিঅ্যাকশন। ঠিক আছে? আর টার্সিয়ারি সাবস্ট্রেট লিস্ট প্রেফার করবে টুয়ার্ডস SN2 সাবস্টিটিউয়েন্ট। কেন? কারণটা বললাম। এবার তুমি বলতে পারো স্যার নিওপেন্টাইল ব্রোমাইড। নিওপেন্টাইল ব্রোমাইড কেমন দেখতে? নিওপেন্টাইল ব্রোমাইড দেখতে এটা একটা প্রাইমারি ব্রোমাইড। ঠিক আছে? CH2, দেন CH3, CH3, CH3। এই কম্পাউন্ডটাও SN2 রিঅ্যাকশন দেখায় না। কেন দেখায় না? যদিও এটা প্রাইমারি সাবস্ট্রেট, কিন্তু কি তার পেছনে একটা বিশাল বাল্কি গ্রুপ আছে, টারসারি বিউটাইল গ্রুপ। সে কি করছে? OH মাইনাস কে অ্যাটাক করতে দিচ্ছে না। তাহলে যদিও নিওপেন্টাইল ব্রোমাইড বা নিওপেন্টাইল সিস্টেম একটা 1 ডিগ্রি সাবস্ট্রেট, তবুও SN2 রিঅ্যাকশন দেখায় না। ঠিক আছে? এখানে লেখা আছে দেখো ভালো করে, এ প্রাইমারি কার্বন অ্যাডজেসেন্ট টু দ্য quaternary carbon are also practically inert due to severe spatial crowding from the adjacent bulky group। ঠিক আছে? তাহলে কি আমরা কি শিখলাম? সাবস্ট্রেট নেচার কেমন হতে হবে? লিস্ট স্টেরিক্যালি হিন্ডার্ড সাবস্ট্রেট হতে হবে। লিস্ট স্টেরিক্যালি হিন্ডার্ড সাবস্ট্রেট মানে মিথাইল গ্রুপ, দেন প্রাইমারি সাবস্ট্রেট, দেন সেকেন্ডারি সাবস্ট্রেট, দেন টারসিয়ারি সাবস্ট্রেট। এবার একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, obviously মিথাইল গ্রুপ মানে মিথাইল গ্রুপ কন্টেনিং সাবস্ট্রেট or প্রাইমারি সাবস্ট্রেট প্রেফার করবে SN একটু ইয়ে করে দিই, এটা মুছে দিই। তাহলে আমরা কি শিখলাম? মিথাইল গ্রুপ or প্রাইমারি সাবস্ট্রেট প্রেফার করবে কি? SN2। আবার আমরা আগের দিন পড়েছিলাম কি, যদি টারসিয়ারি সাবস্ট্রেট হয় তাহলে প্রেফার করবে SN1। তাহলে মাঝখানে সেকেন্ডারি ক্ষেত্রে কি হবে? মাঝখানে সেকেন্ডারি ক্ষেত্রে এটা দেখবে ক্লেডেন ওয়ে খুব ভালো দেওয়া আছে যে সেকেন্ডারি সাবস্ট্রেট ইজ এ বর্ডার লাইন কেস। মানে যদি তুমি সেকেন্ডারি সাবস্ট্রেট নাও, 2 ডিগ্রি সাবস্ট্রেট নাও, এবং যদি উইক নিউক্লিওফাইল নাও, তাহলে রিঅ্যাকশনটা প্রেফার করবে কি? SN1। কিন্তু যদি তুমি সেকেন্ডারি সাবস্ট্রেট নাও আর যদি স্ট্রং নিউক্লিওফাইল নাও, এন্ড আর কি করতে পারো, যদি কনসেন্ট্রেশন অফ স্ট্রং নিউক্লিওফাইল যদি অনেক বেশি নাও, তাহলে রিঅ্যাকশনটা চলে যাবে SN2 এর দিকে। ঠিক আছে? বুঝতে পারলাম? যদি 2 ডিগ্রি সাবস্ট্রেট হয়, সেকেন্ডারি সাবস্ট্রেট হয়, আর যদি তুমি উইক নিউক্লিওফাইল নাও, তখন রিঅ্যাকশনটা প্রেফার করবে SN1 পাথওয়েতে। কিন্তু যদি তুমি 2 ডিগ্রি সাবস্ট্রেট নাও আর একটা স্ট্রং নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল এজ হাই কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল ইউজ করো, তাহলে সেই রিঅ্যাকশনটা পাথটা চলে যাবে SN2 পাথওয়েতে। তার মানে কি? তার মানে ডিপেন্ডিং অন দ্য প্যারামিটার, ডিপেন্ডিং অন দ্য রিঅ্যাকশন কন্ডিশন, সেকেন্ডারি সাবস্ট্রেটের ক্ষেত্রে তুমি রিঅ্যাকশনকে যে কোনো ডিরেকশনে নিয়ে যেতে পারো, আইদার SN1 ডিরেকশনে অর SN2 ডিরেকশনে। বুঝতে পারলাম? মোনালিসা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রাইমারি আর মিথাইল গ্রুপ কন্টেনিং সাবস্ট্রেট SN2 প্রেফার করে, টারসিয়ারি SN1 প্রেফার করে, সেকেন্ডারি সাবস্ট্রেট preferably SN2, but depending on the reaction condition sometimes SN1 ও দেখাতে পারে। গুড। নেক্সট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাচ্ছি, যেখানে কি করছি, আমি একটা রিঅ্যাকশন করছি অ্যালকোলিসিস অফ অ্যালকাইল ব্রোমাইড। অ্যালকোলিসিস অফ অ্যালকাইল ব্রোমাইড মানে কি? এখানে একটা অ্যালকাইল ব্রোমাইড RX is the substrate and what is the
নিউক্লিওফাইল ইটস আর প্রাইম ওএইচ, মানে একটা অ্যালকোহল। তাহলে অ্যালকোলিসিস অফ অ্যালকাইল ব্রোমাইড এর প্রোডাক্ট কি তৈরি হয়? ইথার, আর ও আর প্রাইম। ঠিক আছে, তেমনি যদি হাইড্রোলিসিস হয় তাহলে হাইড্রোলিসিস মানে আর এক্স, নিউক্লিওফাইল কি হবে? H2O। সেখানে কি প্রোডাক্ট তৈরি হয়? অ্যালকোহল। তাহলে অ্যালকোলিসিসের প্রোডাক্ট তৈরি হয় ইথার, এন্ড হাইড্রোলিসিসের প্রোডাক্ট তৈরি হয় অ্যালকোহল। তাহলে আমরা বিভিন্ন ধরনের অ্যালকাইল ব্রোমাইড নিচ্ছি। ফর এক্সাম্পল মিথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড, আইসোপ্রোপাইল ব্রোমাইড এন্ড টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। এই চারটা আমি সাবস্ট্রেট নিয়েছি এবং ইথানল দিয়ে রিঅ্যাকশন করছি। ইথানল একটা অ্যালকোহল, তো ইথানল ইজ এ রিএজেন্ট। এখানে রিএজেন্ট, ইথানল দিয়ে আমি সাবস্টিটিউশন রিঅ্যাকশন করছি। কোথায়? এই অ্যালকাইল ব্রোমাইডস গুলোর উপরে অ্যাট 55 ডিগ্রি, মানে এটা রুম টেম্পারেচার রিঅ্যাকশন নয়, কে হিট করছি আমি। তাহলে দেখতে পাচ্ছি, এবং এই রিঅ্যাকশনে যদি আমি রেট মেজার করি তাহলে দেখতে পাচ্ছি, যদি ধরে নিই ইথাইল ব্রোমাইডের ক্ষেত্রে রেটটা 1, তাহলে এর রেসপেক্টে মিথাইল ব্রোমাইড 30 গুণ বেশি ফাস্ট রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে ইথাইল ব্রোমাইডের রেসপেক্টে মিথাইল ব্রোমাইড 30 গুণ বেশি ফাস্ট। আবার ইথাইল ব্রোমাইডের রেসপেক্টে আইসোপ্রোপাইল ব্রোমাইড মানে 0.03 গুণ ফাস্ট হচ্ছে, মানে অনেক কম। এর রেসপেক্টে অনেক স্লো হচ্ছে। এবং যদি টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড সাবস্ট্রেট নাও তাহলে বেসিক্যালি নো প্রোডাক্ট ফরমেশন। ঠিক আছে, নো প্রোডাক্ট ফরমেশন। তাহলে এই রিঅ্যাকশনের তাহলে এই রিঅ্যাকশনের মানে কি প্রমাণিত হয়? যে যখন আমি সাবস্ট্রেটের বাল্কিনেস বাড়িয়ে দিচ্ছি তখন আর SN2 রিঅ্যাকশন হচ্ছে না। The structural expansion from methyl to tertiary introduces bulky methyl groups that block the backside trajectories. Trajectory মানে কি? Direction of the incoming nucleophile, rendering the SN2 pathway non-viable for tertiary substrate. বোঝা গেছে? এটা ছিল এই স্কিমটা যেটা দিলাম, সেটা এই যে সাবস্ট্রেটের স্ট্রাকচারেরই এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট হলো নিউক্লিওফাইলের নেচার কিরকম হতে হবে। আমরা যখন রেট ইকুয়েশন পড়লাম তখন আমরা কি বললাম? রেট অফ SN2 রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি ইকুয়াল টু দ্য রেট অফ কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট এন্ড কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইল। তাই তো? তাহলে নিউক্লিওফাইলে যদি আমি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে রেট আমার ফাস্ট হবে। তাই তো? Since the nucleophile is actively involved in the rate determining transition state, strong highly nucleophilic species favor SN2 mechanism. তাহলে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যদি হাই হয় এবং যদি এটা যদি স্ট্রং হয় তাহলে আমার রিঅ্যাকশনটা SN2 এর দিকে যাবে। তাহলে যদি তুমি কম্পারিজন করো ওয়াটার OH2 and OH মাইনাস, এই দুটোর মধ্যে কে বেশি ভালো নিউক্লিওফাইল? ফেরেস, ওয়াটার এন্ড হাইড্রোক্সাইড। কে বেশি ভালো নিউক্লিওফাইল? ফেরেস, এরা শুনতে পাচ্ছ আমার কথা? ফেরেস, ফেরেস কি বেরিয়ে গেছে? সাগনিক, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম, সেটা হলো যে ওয়াটার এবং হাইড্রোক্সাইড আয়ন এই দুটোর মধ্যে কে ভালো নিউক্লিওফাইল? এটা আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম। আগের ক্লাস মানে যখন রিঅ্যাকশন মেকানিজম পড়েছিলাম তখন পড়িয়েছিলাম। কে ভালো নিউক্লিওফাইল? ওয়াটার এন্ড হাইড্রোক্সাইড আয়ন। বলো।
SN2 বিক্রিয়ার জন্য এনি আইডিয়া? ওয়াটার আর যদি হাইড্রোক্সাইড আয়নকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কে ভালো নিউক্লিওফাইল হবে? তোমার কি মনে হয়? আপনার প্রশ্নটা আরেকটু স্পষ্ট করে বলবেন? কোন বিষয়টি নিয়ে জানতে চাইছেন তা জানালে আমার পক্ষে উত্তর দেওয়া সহজ হবে। ওয়াটার আর হাইড্রোক্সাইড আয়ন কে ভালো নিউক্লিওফাইল হবে? হাইড্রোক্সাইড আয়ন হলো একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত ঋণাত্মক উপদীপ? আধানযুক্ত আয়ন, যার হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে H2 ওর মধ্যে তো নেগেটিভ আয়ন নাই স্যার, মানে লোন পেয়ার ওগুলো আছে, কিন্তু OH মাইনাসের মধ্যে স্যার মাইনাস আয়ন আছে, তো তাহলে ওটা ভালো নিউক্লিওফাইল হবে। কারণ কি নেগেটিভ চার্জ ডেনসিটি হ্যাঁ, ওর মধ্যে বেশি আছে। বেশি হাইড্রোক্সাইডের মধ্যে, তার জন্য এটা বেটার নিউক্লিওফাইল। হ্যাঁ হ্যাঁ কেন আমরা কম্পেয়ার করতে পারছি কেন? এখানে যে নিউক্লিওফিলিক সেন্টারটা আছে দুই ক্ষেত্রেই সেম অক্সিজেন, কিন্তু একটার ক্ষেত্রে অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ আছে, একটার ক্ষেত্রে অক্সিজেনের নেগেটিভ চার্জ নেই। তো যে ক্ষেত্রে নেগেটিভ চার্জের ডেনসিটি বেশি সেটা বেশি ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। হ্যাঁ স্যার। মোনালিসা? স্যার আমাকে হ্যাঁ, হ্যাঁ বলুন স্যার। methoxide and methanol, which one is better nucleophile? Methoxide and methanol, which one is better nucleophile? বুঝতে পারলাম? কোশ্চেনটা বুঝতে পারলে মোনালিসা? হ্যাঁ স্যার, মিথানল, মিথক্সাইড আর মিথানল তো। হ্যাঁ মিথক্সাইড, which one is better nucleophile? হাইড্রোক্সাইড আয়ন মেথানলের তুলনায় অনেক ভালো নিউক্লিওফাইল, কারণ হাইড্রোক্সাইড আয়ন মিথক্সাইড আর মিথানল কে ভালো নিউক্লিওফাইল? স্যার মিথক্সাইডটা মনে হচ্ছে। হ্যাঁ মিথক্সাইড হবে। কেন? কারণ এখানে both, হ্যাঁ, ওর উপর নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ both the nucleophilic centers are same oxygen, তাই না? তাহলে দুটো যদি নিউক্লিওফিলিক সেন্টার সেম হয় তাহলে যার উপরে নেগেটিভ চার্জ বেশি হবে সেটাই হবে বেটার নিউক্লিওফাইল। সেম এক্সপ্লেনেশন ফর OH and H2, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যারা নেগেটিভলি চার্জড স্পিসিস তারা সিগনিফিকেন্টলি মোর রিঅ্যাক্টিভ দ্যান দেয়ার নিউট্রাল কাউন্টারপার্ট। মানে OH এর OH মাইনাসের নিউট্রাল কাউন্টারপার্ট কে? ওয়াটার। CH3O মাইনাস এর নিউট্রাল কাউন্টারপার্ট কে? CH3OH। CN মাইনাস এর নিউট্রাল কাউন্টারপার্ট কে? HCN, তাই না? তাহলে যদি নেগেটিভলি চার্জ স্পিসিস হয় তাহলে তারা বেশি ভালো নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, ঠিক আছে? নেক্সট, কিছু কিছু কম্পাউন্ড আছে, কিছু কিছু স্পিসিস আছে তারা খুব ভালো নিউক্লিওফাইল, যদিও তাদের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কম, খুব বেশি না। ফর এক্সাম্পল আয়োডিন, এরা খুব ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। কেন খুব ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে? কারণ আয়োডিন হলো একটা বাল্কি অ্যাটম, ঠিক আছে? বাল্কি অ্যাটম, তাহলে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস কি করছে? নিউক্লিয়াস যে আউটার মোস্ট যে ইলেকট্রনটা আছে সেটাকে খুব ভালো করে অ্যাট্রাক্ট করতে পারে না, কারণ এটা এই যে ইলেকট্রনটা কি আছে অনেক দূরে আছে। ফলে কি হচ্ছে? এই যে ইলেকট্রনটা খুব লুজলি বাউন্ড আছে, লুজলি বাউন্ড যখন থাকবে সে জলদি কোনো একটা ইলেকট্রোফিলিক সেন্টারে ডোনেট হবে। যত ভালো ডোনেশন অ্যাবিলিটি থাকবে তত ভালো নিউক্লিওফাইল হবে। বুঝতে পারছো? তাহলে আয়োডিন মাইনাস অর RS মাইনাস, দিস আর এক্সিলেন্ট SN2 নিউক্লিওফাইল। কেন? কারণ তাদের
electron cloud easily distort to begin forming the new bond at a greater distance. কারণ কি এই যে বাইরের যে আউটার মোস্ট ইলেকট্রনটা আছে সে লুজলি বাউন্ড আছে, তাহলে লুজলি বাউন্ড হলে কি হবে, ইজিলি একে ডিফর্ম করা সম্ভব। ডিফর্ম যত ভালো হবে তত ভালো বন্ড ফর্মেশন হবে, ঠিক আছে। তার জন্য আয়োডিন মাইনাস খুব ভালো নিউক্লিওফাইল। তাহলে যদি তুমি কম্পেয়ার করো এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস এন্ড আই মাইনাস, এদের মধ্যে কে সব থেকে ভালো নিউক্লিওফাইল, এটা যদি অ্যান্সার করতে হয় তাহলে তোমাকে দুটো ফ্যাক্টর নিতে হবে, একটা হলো গ্যাসিয়াস মিডিয়াম আর একটা হলো অ্যাকুয়াস মিডিয়াম। বলো মোনালিসা, অ্যাকুয়াস মিডিয়ামে কে ভালো নিউক্লিওফাইল হবে এদের মধ্যে? অ্যাকুয়াস মিডিয়ামে স্যার আয়োডিনটা ভালো হবে। হ্যাঁ, কেন? কারণ এই ক্লোরিনটা তো ওই নিউক্লিওফাইলের সাথে বন্ডিং করবে। ক্লোরিনটা কার সাথে বন্ডিং করবে? মানে ওটা অ্যানায়নটা তো ছোট, তাই জন্য মানে মানে কোনো ইয়ে দেওয়ালে, ওয়াটার দেওয়ালে মানে ভালো হাইড্রেশন হবে। হ্যাঁ, হাইড্রেশন, নাম হলো হাইড্রেশন। তাহলে এদের সাইজটা কিরকম? সব থেকে বড় সাইজ হলো আয়োডিনের, ঠিক আছে, দেন ক্লোরিনের, দেন ব্রোমিনের, দেন ক্লোরিনের, দেন ক্লোরিনের। তাহলে আমরা কি জানি, চার্জ বাই রেডিয়াস, তাই না? তাহলে ক্লোরিন সব থেকে ছোট, তাতে নেগেটিভ আয়ন আছে, তার মানে চার্জ ডেনসিটি সব থেকে বেশি। চার্জ ডেনসিটি যত বেশি হবে তত বেশি পরিমাণ কি হবে, ওয়াটার এর চারিদিকে অ্যাট্রাক্টেড হবে, ফলে এই আয়নটার হাইড্রেশন সব থেকে বেশি হবে। যত হাইড্রেশন হবে তত এর নিউক্লিওফিলিক পাওয়ারটা কমে যাবে। কিন্তু আয়োডিন কি একটা বড় অ্যাটম, তাতে একটা নেগেটিভ চার্জ, ফলে এর হাইড্রেশন খুব ভালো হবে না। তার জন্য এর নেগেটিভ চার্জটা মোর ডোনেটেবল অবস্থায় থাকবে। তাহলে অ্যাকুয়াস মিডিয়ামে iodine will be a good nucleophile and chlorine minus F minus fluoride will be least strong but very poor nucleophile. কিন্তু আবার যখন গ্যাসিয়াস ফেজ থাকবে বা নন পোলার স্টেজ থাকবে, নন পোলার সলভেন্ট, তখন সেই ক্ষেত্রে আবার কিন্তু ক্লোরিন সব থেকে ভালো নিউক্লিওফাইল হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে লিভিং গ্রুপ কিরকম হতে হবে। তাহলে বুঝতে পারছো যে আমার যখন রিঅ্যাকশনটা হচ্ছে, একটা নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনের বন্ড তৈরি হচ্ছে, সাইমালটেনিয়াসলি লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। তাহলে তার লিভিং এবিলিটি যত বেশি ভালো হবে, সে তত ভালো লিভিং গ্রুপ হবে, সে তত ভালো SN2 রিঅ্যাকশনে যাবে। তাহলে লিভিং এবিলিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট, ঠিক আছে। এবার তুমি যদি কম্পেয়ার করো আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে সব থেকে ভালো লিভিং এবিলিটি কার? আয়োডিনের। কারণ কি এই নেগেটিভ চার্জটা আমি আগের দিন পড়িয়েছিলাম, যে যত ভালো নেগেটিভ চার্জটাকে মানে ছড়িয়ে দিতে পারবে, ডিস্ট্রিবিউট করতে পারবে, সে তত ভালো নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করতে পারবে। তাহলে আয়োডিনের যেহেতু সাইজটা বড়, তাহলে কি নেগেটিভ চার্জটা হাইলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে, সেই জন্য আয়োডিন ইজ এ গুড লিভিং গ্রুপ অ্যাজ কম্পেয়ার টু ব্রোমিন, ক্লোরিন এন্ড ফ্লোরিন। বোঝা গেছে? তাহলে আমরা কি কি বললাম? সাবস্ট্রেট সম্বন্ধে বললাম যে মিথাইল সাবস্ট্রেট অর প্রাইমারি সাবস্ট্রেট আর দ্য এক্সিলেন্ট সাবস্ট্রেট ফর SN1 রিঅ্যাকশন। তেমনি আমরা পড়লাম যে নিউক্লিওফাইলের স্ট্রেংথ যত বাড়বে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যত বাড়বে, তত ভালো SN2 রিঅ্যাকশন হবে। আর কি পড়লাম? লিভিং গ্রুপের লিভিং এবিলিটি যত বেশি হবে, তারা তত ভালো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে টেক পার্ট করবে। এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেন বললাম? বোথ SN1 এন্ড SN2 এর ক্ষেত্রে লিভিং গ্রুপের যে রোলটা সেম। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হলো সলভেন্ট এফেক্ট। আগের বারে আমরা কি পড়েছিলাম? আগের বারে আমরা পড়েছিলাম SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে
কোন সলভেন্ট ইজ এক্সিলেন্ট চয়েস? এটা হলো পোলার প্রোটিক। পোলার প্রোটিক সলভেন্টস আর এক্সিলেন্ট সলভেন্ট ফর SN1 রিঅ্যাকশন। কেন? কারণ আমার রিঅ্যাকশন মিডিয়ামে কি থাকছে? একটা কার্বোক্যাটায়ন থাকছে, আর কি থাকছে? আর কি থাকছে বলো? একটা লিভিং গ্রুপ থাকছে, মানে X মাইনাস। সেখানে কি হচ্ছে? কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করছে আমরা কি দিয়ে? যে পোলার প্রোটিক সলভেন্ট আছে তার নেগেটিভ এন্ড দিয়ে। ফর এক্সাম্পল, যদি ওয়াটার থাকে তাহলে ওয়াটারের লোন পেয়ার গুলো কি করছে? লোন পেয়ার গুলো কার্বনকে স্টেবিলাইজ করছে, কার্বনের পজিটিভ চার্জকে স্টেবিলাইজ করছে। তেমনি যে লিভিং গ্রুপ আছে সেই লিভিং গ্রুপটাকে কে স্টেবিলাইজ করছে? লিভিং গ্রুপকে স্টেবিলাইজ করছে পজিটিভ এন্ড অফ ওয়াটার, মানে হাইড্রোজেন মলিকুল গুলো। কিভাবে? থ্রু হাইড্রোজেন বন্ড ফরমেশন। ঠিক আছে, এই দুটো ফেনোমেনন হওয়ার জন্য কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সলভেটেড আয়ন পেয়ার আয়ন তৈরি হচ্ছে, সলভেটেড ফ্রিলি সলভেটেড আয়ন তৈরি হচ্ছে। তো যদি ফ্রিলি সলভেটেড আয়ন তৈরি হয় তাহলে আমার এসএন রিঅ্যাকশনটার নেক্সট স্টেপটা, মানে যেটা স্টেপ 2, সেটা ফাস্ট হবে। ঠিক আছে, তার জন্য আমরা পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে ইউজ করব। তাহলে নেক্সট কোশ্চেন হলো, তাহলে SN2 এর ক্ষেত্রে আমরা কি রকম সলভেন্ট ইউজ করব? তাহলে SN2 এর ক্ষেত্রে আমার কি তৈরি হচ্ছে? SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার কোনো ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কেউ বলতে পারো যে স্যার, তাহলে তো যদি নন পোলার সলভেন্ট আমরা ইউজ করি তাহলে তো সবথেকে ভালো হয় SN2 রিঅ্যাকশন। কিন্তু না, SN2 রিঅ্যাকশন আমরা দেখেছি, যখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি বিভিন্ন সলভেন্টে, দেখা গেছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টস আর এক্সিলেন্ট সলভেন্ট ফর SN2 রিঅ্যাকশন। কেন SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কেন ইউজ করা হয়? কারণ কি, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখা গেছে এক্সপ্লেনেশনটা কি, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টস dissolve the counter cation effectively but leave the nucleophilic anion naked। তার মানে কি, যদি আমার নিউক্লিওফাইলটা সলভেশন না হয়, তাহলে সলভেশন যদি না হয় তাহলে এর চার্জ ডেনসিটির কোনো ডেভিয়েশন হচ্ছে না, তাহলে নিউক্লিওফিলিক ক্যারেক্টার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা এক নম্বর জিনিস রোল প্লে করছে। কারণ কি, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে কোনো হাইড্রোজেন নেই, তাহলে নিউক্লিওফাইলের চার্জটাকে ডিস্ট্রিবিউট করার জন্য কেউ নেই। কিন্তু এটা কি পোলার, পোলার হওয়ার ফলে কি হচ্ছে? যে কাউন্টার ক্যাটায়নটা তৈরি হচ্ছে। কাউন্টার ক্যাটায়নটা কি হচ্ছে? মানে আমি যখন OH মাইনাস বলছি, ধরে নাও OH মাইনাস, OH মাইনাস এর কোনো তো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব নেই। OH মাইনাস কি মানে কি, আইদার আমি NaOH ইউজ করেছি অর KOH ইউজ করেছি অর সামথিং আদার মেটাল আয়ন MOH ইউজ করেছি। তাহলে কি NaOH মানে কি Na প্লাস OH মাইনাস। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দেওয়ার ফলে কি হচ্ছে? এই যে Na প্লাস, this will be stabilized by the polar end of the polar aprotic solvent। মানে যদি তুমি Na সোডিয়াম, ধরো তুমি এই রিঅ্যাকশনটা করছো CH3Br এর সঙ্গে NaOH এর রিঅ্যাকশন করছো, NaOH এর রিঅ্যাকশন করছো ইন অ্যাসিটোন। তাহলে কি হচ্ছে, তোমার রিঅ্যাকশন মিডিয়ামে কি হচ্ছে? এই NaOH টা ব্রেক করছে, NaOH টা ব্রেক করে Na প্লাস দিচ্ছে আর OH মাইনাস দিচ্ছে, তাই তো? এই Na প্লাসটা কি হচ্ছে? ইট উইল বি স্টেবিলাইজড বাই কি O ডবল বন্ড C, এই অক্সিজেন এন্ড দিয়ে অ্যাসিটোনের যে অক্সিজেন আছে সেই অক্সিজেন এন্ড দিয়ে এটা স্টেবিলাইজ হচ্ছে, বুঝতে পারলে? কিন্তু কি হচ্ছে, যেহেতু অক্সিজেনের কোনো যেহেতু অ্যাসিটোনের কোনো হাইড্রোজেন নেই যেটা পজিটিভলি পোলারাইজড, তার জন্য কি হচ্ছে, বেসিক্যালি এই OH মাইনাসটা মানে নিউক্লিওফাইলটা নেকেড অবস্থায় থাকছে, মানে এর মধ্যে প্রচুর পরিমাণে চার্জ ডেনসিটি আছে। এ ইজিলি কি করবে? এ ইজিলি এই
মিথাইল ব্রোমাইডকে অ্যাটাক করতে পারবে, ফলে রিঅ্যাকশনটা নষ্ট হবে। বোঝাতে পারলাম? মোনালিসা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কি এফেক্ট করলাম? সলভেন্ট এফেক্ট করলাম, তার আগে পড়লাম লিভিং গ্রুপের এফেক্ট, নিউক্লিওফাইলের এফেক্ট এন্ড সাবস্ট্রেটের এফেক্ট। ঠিক আছে, নেক্সট, what are the evidence in support of SN2 mechanism? তাহলে আমরা ইনফ্লুয়েন্স পার্টটা কমপ্লিট করলাম। এবার যে আমরা যেমন SN1 এর ক্ষেত্রে বলেছিলাম যে SN1 রিঅ্যাকশনটা আমরা প্রপোজ করেছি যে টু স্টেপ মেকানিজম উইথ দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তার এগেইনস্ট আমরা এভিডেন্স দিয়েছিলাম। আর আমরা এই ক্ষেত্রে SN2 এর ক্ষেত্রে কি বললাম? SN2 reaction is a concerted step reaction or simultaneous reaction or single step reaction with no formation of intermediate. It has only transition state. তাহলে এটা প্রুভ করার জন্য কি কি আমার এভিডেন্স আছে? আরেকটা জিনিস কি বলেছিলাম? আমরা বলেছিলাম এটা একটা বায়োমলিকুলার রিঅ্যাকশন, মানে ট্রানজিশন স্টেট, মানে যে রেট ডিটারমিনিং যে একটাই স্টেপ, সেই স্টেপে কারা ইনভলভ হচ্ছে? সাবস্ট্রেট এন্ড নিউক্লিওফাইল। তাহলে এটা যখন আমি বলছি, তাহলে আমার তার পেছনে তো একটা কিছু যুক্তি দিতে হবে বা কিছু একটা এভিডেন্স দেখাতে হবে। তাহলে এভিডেন্সটা কি? এভিডেন্সটা হলো যখন আমরা মিথাইল ব্রোমাইডের হাইড্রোলিসিস করব ইউজিং হাইড্রোক্সাইড আয়ন, তাহলে কি তৈরি হবে? মিথানল তৈরি হবে এন্ড বিআর মাইনাস। এইবার যদি আমরা প্রথমে মনে করো এই রিঅ্যাকশনটা করলে 1 মোলার সলিউশন অফ মিথাইল ব্রোমাইড উইথ 1 মোলার সলিউশন অফ NaOH, তাহলে রেট হলো ধরে নাও R1। এবার কি করলে তুমি এই মিথাইল ব্রোমাইডের যে কনসেন্ট্রেশনটা ছিল ডবল করে দিলে, 2 মোলার মিথাইল ব্রোমাইড নিলে আর 1 মোলার NaOH দিলে, তাহলে সেই ক্ষেত্রে রেট যদি হয় R2, তুমি দেখতে হবে R2 ইকুয়ালস টু 2R1, মানে কি আমার ডিরেক্টলি ডবল হয়ে যাচ্ছে রেটটা। ঠিক আছে, তেমনি যদি OH এর কনসেন্ট্রেশন যদি ডবল করে দাও, সেই ক্ষেত্রে রেটটা আমার ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোথ, আমি যদি কনসেন্ট্রেশন অফ মিথাইল ব্রোমাইড ডবল করি, রেট ডবল হয়, আবার যদি কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডবল করি, রেট ডবল হয়ে যায়। তাহলে যেটা কি বলছে, কি প্রমাণিত করছে? যে রেট ইকুয়েশনে মাস্ট মিথাইল ব্রোমাইড এন্ড হাইড্রোক্সাইড আয়ন ইনভলভ আছে এবং তাদের পাওয়ারে কারা কারা আছে? 1 আছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা হলো কাইনেটিক এভিডেন্স যে SN2 পাথওয়ে বায়োমলিকুলার পাথওয়ে। এবার নেক্সট, সেটা হলো স্টিরিওকেমিক্যাল এভিডেন্স। আমি স্টিরিওকেমিস্ট্রি একটু আগেই বললাম, স্টিরিওকেমিস্ট্রিতে দেখা যাচ্ছে কি আমার 100% ইনভার্সন হচ্ছে। এবার দুইজন যে সায়েন্টিস্ট ছিলেন, ক্রিস্টোফার ইনগোল্ড এন্ড হিউগস, যারা SN2 রিঅ্যাকশনটা স্টাডি করেছিলেন এক্সটেন্সিভলি, তারা কি করলেন? তারা একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট নিয়ে শুরু করলেন। অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট আর 2 অক্টাইল আয়োডাইড। তাহলে অক্টাইল মানে কি? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 অক্টাইল আয়োডাইড। ঠিক আছে, এরকম একটা সাবস্ট্রেট নিয়ে শুরু করলেন। তাহলে বুঝতে পারছো এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট। এটা আয়োডাইড অ্যাক্টিভ, এর স্ট্রাকচারটা লিখে নেবে। প্রাইম সরি, এখানে আয়োডাইড হবে, এইখানে আয়োডাইড হবে, সরি। তাহলে এখানে মিথাইল গ্রুপ, এখানে আয়োডিন গ্রুপ, এখানে হাইড্রোজেন, আর এখানে একটা বাল্কি গ্রুপ। তাহলে বুঝতে পারছো এরকম যদি একটা সাবস্ট্রেট হয়, তাহলে এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট। তাহলে ওনারা কি করলেন? আর 2 অক্টাইল আয়োডাইড নিলেন এবং কি করলেন?
এই সাবস্ট্রেটটাকে রিঅ্যাকশন করলেন একটা আয়োডাইড আয়ন দিয়ে। কিন্তু তারা কি করলেন, যে আয়োডাইড আয়নটা নিলেন সেটা হলো আইসোটোপিক্যালি, এটা আয়োডিনের একটা আরেকটা আইসোটোপ। বোঝা গেল? তাহলে অক্টাইল আর অক্টাইল আয়োডাইড নিয়েছেন, আর 2 অক্টাইল আয়োডাইড নিয়েছেন, আর একটা আয়োডাইডের আইসোটোপ নিয়েছেন। তাহলে তার ফলে কি হচ্ছে, যদি SN2 রিঅ্যাকশন হয় তাহলে বুঝতে পারছো, একটু আগে আমরা বললাম ইনভার্সন অফ কনফিগারেশন হবে। তাহলে আমার কি তৈরি হবে, S2 অক্টাইল আয়োডাইড অ্যাজ এ প্রোডাক্ট তৈরি হবে। আর থেকে S হচ্ছে, আর কি হবে, আমার যেহেতু আমি আইসোটোপিক্যালি লেবেল সাবস্ট্রেট নিয়েছিলাম, তাহলে আমার আইসোটোপিক্যালি লেবেল আয়োডাইড প্রোডাক্ট তৈরি হবে, আর আমার আনলেবেল আয়োডাইডটা বেরিয়ে যাবে। এবার এই রিঅ্যাকশনটা তারা কি করলেন, দ্য টিম কোয়ান্টিটেটিভলি ট্র্যাক দ্য প্যারালাল রেটস অফ আইসোটোপিক ইনকর্পোরেশন অ্যান্ড অপটিক্যাল পোলারিমেট্রিক চেঞ্জ। মানে তারা কি করছেন, একটা স্টাডি করছেন কত পরিমাণ আইসোটোপিক এক্সচেঞ্জ হচ্ছে, আর একটা স্টাডি করছেন কি তার অপটিক্যাল চেঞ্জ। আর থেকে এস হচ্ছে, তাহলে পোলারিমিটারের মধ্যে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এবং তারা কি দেখতে পাচ্ছেন, তারা কনক্লুড কি করলেন, রেট অফ রেসিমাইজেশন ওয়াজ এক্স্যাক্টলি টুয়াইস দ্য রেট অফ আইসোটোপিক এক্সচেঞ্জ। মানে যে রেটে আইসোটোপিক এক্সচেঞ্জ হচ্ছে তার ডবল রেটে রেসিমাইজেশন হচ্ছে। কেন? তার কারণ কি? তার কারণটা হলো কি, যে মুহূর্তে ধরে নাও দুটো মলিকুল আছে, দুটো মলিকুল এই সাবস্ট্রেটটা আছে, সেখান থেকে একটা মলিকুল রিপ্লেস হচ্ছে 128 আই দিয়ে। তাহলে এখানে দুটো মলিকুল আর ছিল, এখানে কি তৈরি হচ্ছে আমার, এখানে আমার একটা প্রোডাক্ট পাচ্ছি যার কনফিগারেশন এস, মানে আর কি 50% আর এখানে এখনো বেঁচে আছে। তার মানে কি 50% আর 50% এস তৈরি হচ্ছে। দিস ইজ রেসিমাইজড প্রোডাক্ট। তাহলে একটা মলিকুল আয়োডাইড ডবল রেসিমাইজ করছে, তাই না? তাহলে রেটটা কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ওনারা বুঝতে পারলে? এটা কি বুঝতে পারলাম না। মানে একবার তো ইনভার্সন হবে। হ্যাঁ, তুমি মনে করো, ওটাই আমি বোঝাতে চাইছি, এই লাইনটা দুবার পড়ো। রেট অফ রেসিমাইজেশন ওয়াজ এক্স্যাক্টলি টুয়াইস দ্য রেট অফ আইসোটোপিক এক্সচেঞ্জ। এই একটু দাঁড়াও, একটু দাঁড়াও।
কই স্যার এখন স্যার নেই এখন। হ্যাঁ সরি, শুরু করি আমরা আবার। আচ্ছা, জিনিসটা বোঝাই তাহলে। হ্যাঁ, আচ্ছা সবাই আছে তো? হ্যাঁ, মোনালিসা দেখো, জিনিস যেটা বলছি ধরে নাও তুমি 100টা মলিকুল অফ দিস সাবস্ট্রেট, এটাকে আমি নাম দিলাম এ, মানে আর কনফিগারেশনের এ নিয়ে শুরু করছো, রিপ্লেস করছো কি দিয়ে? I128 মাইনাস দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে যে নর্মাল আয়োডিনটা আছে রিপ্লেস হচ্ছে 128 দিয়ে। তাহলে এটা কি, এই যে রিপ্লেসমেন্ট হচ্ছে কি দিয়ে? থ্রু SN2 পাথ দিয়ে। তাহলে কি হচ্ছে, ধরে নাও এখানে এতগুলো মলিকুল আছে, 100টা মলিকুল সাবস্ট্রেট আছে, সেখান থেকে 50টা মলিকুল এই রিঅ্যাকশনে ইনভলভ হয়েছে। তাহলে কি হবে, 50টা মলিকুল আমার আর কনফিগারেশনের এ বেঁচে যাবে, আর 50টা মলিকুল এস কনফিগারেশনের এ তৈরি হবে, প্লাস কি হবে, 50টা মলিকুল নর্মাল আই মাইনাস তৈরি হবে। তাহলে কত পরিমাণ, 100টা মলিকুল ছিল, তার মধ্যে 50টা মলিকুল আমার SN2 রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। ঠিক আছে, তাহলে 50টা মলিকুলের আইসোটোপিক এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু কি হচ্ছে, রেসিমাইজেশন কি হয়ে যাচ্ছে, যেহেতু 50% আর ছিল আগে আর 50% এস তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে, 100% রেসিমাইজেশন, 100/2 ইকুয়ালস টু 50, 100/50 ইকুয়ালস টু 2। তাহলে যে পরিমাণ আমার আইসোটোপিক এক্সচেঞ্জ হচ্ছে তার ডবল পরিমাণ আমার কি হচ্ছে, রেসিমাইজেশন হচ্ছে। বুঝতে পারলাম? মোনালিসা, হ্যাঁ স্যার, স্যার পুরোপুরি ওটা সাবস্টিটিউটেড হবে না? না না, পুরোপুরি সাবস্টিটিউট হবে সেটা লাস্টে হয়ে যাবে, কিন্তু যখন ধরুন না 50% হয়েছে সাবস্টিটিউট, উনি তো বিভিন্ন সময় ওনারা স্টাডি করছেন, 5 মিনিট পরে কি হচ্ছে, 10 মিনিট পরে কি হচ্ছে, হ্যাঁ এমনি করে স্টাডি করছেন যে একটা সময় পর কত পরিমাণ আয়োডিনের এক্সচেঞ্জ হচ্ছে, আয়োডাইডের এক্সচেঞ্জ হচ্ছে, এবং তার ফলে সেই সময় যে অপটিক্যাল রোটেশনটা কি চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে একটা সময় এমন সময় আসবে যে অপটিক্যাল রোটেশন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মানে আর প্রোডাক্টে ধরে নাও ছিল প্লাস 15 ডিগ্রি অপটিক্যাল রোটেশন, এস প্রোডাক্টের অপটিক্যাল রোটেশন মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, এবার 100টা মলিকুলের আর ছিল, তাহলে 100টা মলিকুল প্রথমে 15 ডিগ্রি অপটিক্যাল রোটেশন দেখালো। এবার যেমন যেমন এস মলিকুল তৈরি হবে অপটিক্যাল রোটেশনটা কমতে থাকবে, কমতে থাকতে কমতে, যে মুহূর্তে 50টা আর আর 50টা এস তৈরি হয়ে যাবে সেই মুহূর্তে অপটিক্যাল রোটেশন কি হয়ে যাবে, 0 ডিগ্রি। তাই তো? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কিছু মলিকুল এইদিকে ঘোরাচ্ছে, কিছু মলিকুল এইদিকে ঘোরাচ্ছে। ঠিক আছে, যে মুহূর্তে 50-50 হয়ে যাবে সেই মুহূর্তে কেউ রোটেট করতে পারবে না, যতটা ডান দিকে যাবে ততটাই বাঁ দিকে যাবে, তাহলে অপটিক্যাল রোটেশন তখন হয়ে যাবে কত, 0 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ, এইবারটা হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি? হ্যাঁ স্যার। এইবারে কি হচ্ছে, যখন আমার রেসিমাইজ হয়ে যাচ্ছে, তার মানে কি, সেই সময় কি তৈরি হচ্ছে, সেই সময় আমার 50% আর আর 50% এস তৈরি হয়েছে। তাহলে এই রেসিমাইজ প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য কতগুলো আমার আয়োডিন লেগেছে, 50% লেগেছে, তাই না?
এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে, আমার রেসিমাইজেশনের যে রেট, সেটা এক্স্যাক্টলি ডবল হচ্ছে কার সঙ্গে? রেট অফ আইসোটোপিক এক্সিলেশন। বোঝা গেছে? এটা কি প্রুভ করছে? এটা প্রুভ করছে যে SN2 রিঅ্যাকশনে মাস্ট ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে, and it is 100% ইনভার্সন অফ কনফিগারেশন। বুঝতে পারলাম? বাকিরা বুঝতে পেরেছো? নাজমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আনসি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, শুভদীপ? হ্যাঁ পেরেছি স্যার। তাকনিক? হ্যাঁ স্যার। সেটা তো আশা করি বুঝতে পেরেছো, তাই তো? নেক্সট যেটা দিয়ে আমি শেষ করবো আজকের পড়া, সেটা হলো যে কম্পারেটিভ স্টাডি অফ SN1 and SN2। তাহলে আমরা SN1 রিঅ্যাকশন ডিটেইলসে পড়লাম, SN2 রিঅ্যাকশন ডিটেইলসে পড়লাম। এবার তুমি যদি প্যারামিটার রেসপেক্টে যদি তুমি SN1 রিঅ্যাকশন কে আর SN2 রিঅ্যাকশন কে যদি কম্পেয়ার করো, তাহলে এই টেবিলটা বেরিয়ে আসে। তাহলে প্যারামিটার আমি কি কি নিচ্ছি? কাইনেটিক্স, মেকানিজম, স্টিরিওকেমিস্ট্রি, সাবস্ট্রেট রিঅ্যাক্টিভিটি, নিউক্লিওফাইলের নেচার কি হবে, আর ফেভারড সলভেন্ট। তাহলে বুঝতেই পারছো কাইনেটিক্সটা কিরকম। SN1 এর ক্ষেত্রে এটা ইউনিমলিকুলার, আর SN2 এর ক্ষেত্রে বাইমলিকুলার। মেকানিজম কি? SN1 এর ক্ষেত্রে টু স্টেপ রিঅ্যাকশন, যেখানে ফরমেশন হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। SN1 is a concentrated step reaction, মানে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, আয়া the formation of a pentacoordinate transition state. স্টিরিওকেমিস্ট্রি কি? SN1 এর ক্ষেত্রে রেসিমাইজেশন হয়, এবং যদি আয়ন পেয়ার হয়, আয়ন পেয়ার ফরমেশন হয়, সেক্ষেত্রে পার্সিয়াল রেসিমাইজেশন হয়। ঠিক আছে? মানে আমার ইনভার্টেড প্রোডাক্ট বেশি তৈরি হয় rather than the same কনফিগারেশনের প্রোডাক্ট। আর SN2 এর ক্ষেত্রে কি হয়? 100% ইনভার্সন হয়, যেটাকে আমরা ওয়ালডেন ইনভার্সন বলছি। আচ্ছা, রিঅ্যাক্টিভিটির প্যাটার্নটা কি রকম? 3 ডিগ্রি সাবস্ট্রেট SN1 রিঅ্যাকশন সবথেকে বেশি দেখায়, এবং মিথাইল সবথেকে লিস্ট অ্যাক্টিভ। ঠিক আছে? SN2 এর ক্ষেত্রে অপোজিট, রিভার্স, মিথাইল সাবস্ট্রেট সবথেকে ভালো SN2 রিঅ্যাকশন দেখায়, এবং 3 ডিগ্রি সাবস্ট্রেট অলমোস্ট রিঅ্যাকশন দেখায় না। নিউক্লিওফাইলের রোল কি? SN1 রিঅ্যাকশনে যেহেতু রেডিটাইমিং স্টেপে কোনো নিউক্লিওফাইলের ইনভলভমেন্ট হয় না, সেই জন্য নিউক্লিওফাইলের স্ট্রেংথ বা নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে রেটের কোনো চেঞ্জ হয় না। তাই তুমি স্ট্রং নিউক্লিওফাইল নাও আর উইক নিউক্লিওফাইল নাও, রেট সেম থাকে। সেই জন্য আমরা SN1 রিঅ্যাকশন যখন করব, তখন আমরা আননেসেসারি কোনো স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করব না। ঠিক আছে? কিন্তু SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখলাম, যদি নিউক্লিওফাইল স্ট্রং হয় এবং তার যদি কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে রিঅ্যাকশনটা খুব ফাস্ট হয় ইন SN2 পাথওয়ে। ঠিক আছে? তাহলে আমরা SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে উইক নিউক্লিওফাইল ইউজ করব, SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করব। আচ্ছা, ফেভারড সলভেন্ট, SN1 রিঅ্যাকশনে আমরা অবভিয়াসলি ইউজ করব পোলার প্রোটিক সলভেন্ট লাইক ওয়াটার, মিথানল, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? কিন্তু SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লাইক অ্যাসিটোন, DMF, DHF, DMSO। ঠিক আছে? তাহলে আজকে আমরা SN1 and SN2 রিঅ্যাকশন কমপ্লিট করলাম। ঠিক আছে? তোমরা কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে SN1 and SN2 রিঅ্যাকশন গুলো পড়ো, এবং তার এক্সাম্পল গুলো, যেমন এন থিওরিতে অনেকগুলো হয়তো কোশ্চেন অ্যান্সার রূপে দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়ো। আচ্ছা, SN1 and SN2 বুঝতে আরো কিছু প্রবলেম আছে? কেউ বুঝতে পারলেন এমন কেউ আছো? কোনো জায়গাটা রিপিট করতে হবে? মোনালিসা? না স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কোনো জায়গায় রিপিট করার দরকার নেই তো? না না স্যার। আচ্ছা, বাকিদের কি খবর? মানসী? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর নাজমি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সাগনিক? না স্যার, অসুবিধা নেই। আচ্ছা, সেরেস? সেরেস আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, শুভদীপ?
হ্যাঁ স্যার, পেরেছি বুঝতে। কোনো ডাউট নেই তো? না স্যার। আচ্ছা, তাহলে কারো কি যদি ডাউট নেই তাহলে আমরা SN1 এন্ড SN2 কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা SN1 প্রাইম এন্ড SN2 প্রাইম করব। ঠিক আছে? এবং যদি সময় থাকে আমরা SNI টাও শুরু করতে পারি। তাহলে SN1 প্রাইম, SN2 প্রাইম আর SNI। নেক্সট ডে আমরা যদি পড়ি তারপরের দিন আমরা পড়বো SNNGP এন্ড দেন আমরা ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট এবং ডাউনিজারের রোলটা পড়ে এই চ্যাপ্টারটা শেষ হবে। নেক্সট তারপরে আমরা যাব এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি কারো কোনো ডাউট নেই তাহলে এখানে আমি আজকের পড়া শেষ করছি। হ্যাভ এ নাইস ইভিনিং।